হবু বর মারা গিয়েছে, এই বিয়ে হবে না। তিক্ত বাক্যটি কানে আসতে সমস্ত বিয়ে বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। তে তার হবু বরের জন্য বধূ সেজে অপেক্ষা করছিল। তার হবু স্বামী মারা গিয়েছে বাক্যটা তের কানে পৌঁছাতে সে চমকে উঠল। চিন্তায় সমস্ত মস্তিষ্ক অকেজ হয়ে গেল। বুদ্ধিরা জট বেঁধে পালিয়েছে। ভেতরটা শূন্যতায় ভরে উঠল। লিসার মুখে এমন কথা শুনে তের বাবা জিহব ধপ করে জমিতে বসে পড়লেন। তে দৌড়ে এসে বাবার পাশে বসল। সে উদ্বিগ্ন হয়ে বলল, তুমি চিন্তা করো না আব্বু, আমার কিছু হবে না, আমি ঠিক আছি। আমি থাকতে তোমাকে কেউ কথা শোনাতে পারবে না। জিহব নিস্তেজ হয়ে বসে রয়েছে। তের অক্ষি যুগল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে বিয়ে করতে পারবে না বলে তার আঁখি ভেজেনি। তার আঁখি ভিজেছে বাবার বিধ্বস্ত মুখশ্রী দেখে। চারিদিকে কোলাহল সৃষ্টি হলো। কিছু তিক্ত বাক্য কর্ণকুহরে এসে পৌঁছালো। এই মেয়ে অপয়া, বিয়ে না হতেই হবু স্বামী মারা গেল। এই মেয়ে যার ঘরে যাবে তার ঘরটা আধারে পরিপূর্ণ হয়ে যাবে। এই মেয়েকে কে বিয়ে করবে? আপনি সমাজে কিভাবে মুখ দেখাবেন জিহব সাহেব? আমাদের জ্যাকসনের সাথে তের বিয়ে দিয়ে দিন। তিক্ত বাক্যগুলো ধারালো অস্ত্রের মতো বুকে এসে বিঁধেছে। সুগা বাবা এবং বোনের করুণ অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ল। সে দ্রুত তের কাছে এগিয়ে এলো। জিহব জ্ঞান হারিয়েছে। তে এবং সুগা বাবার জ্ঞান ফিরালো। জিহবের জ্ঞান আসতেই মেয়েকে বুকের মধ্যে আগলে নিল। সে অস্থির হয়ে শুধালো, তোর কি হবে মা? আমি যে তোর সবচেয়ে বড় সর্বনাশটা করে ফেললাম। তুই আমাকে বলেছিলি তুই অনার্স শেষ করে বিয়ে করবি। আমি এতদিন ধৈর্য ধরলাম, আর কয়েকটা দিন ধৈর্য ধরতে পারলাম না। বাবার বলা বাক্যটি তের ভেতরে রক্তাক্ত করে দিচ্ছে। সে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কথা বলার কোনো শক্তি সে ভিতর থেকে সঞ্চয় করতে পারছে না। সুগা জাঙ্কুকের দিকে দৃষ্টিপাত করলো। জাঙ্কুকের সমস্ত মুখশ্রীতে গম্ভীরতায় ছিটিয়ে রয়েছে। জাঙ্কুকের মা জিন জিহবের কাছে এগিয়ে আসলেন। সে জিহবের পাশে বসে নিম্নস্বরে শুধালেন, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই ভাইজান। আমি জানি কথাগুলো আপনার কাছে মূল্যহীন লাগবে, তবুও আমি আপনার কাছে এই আর্জিটা করতে চাই। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আশা করছি। জিনের কথায় স্থির দৃষ্টিতে জিনের দিকে তাকালেন জেহব। আর জেহবের পরিবার জুড়ে হাহাকার নেমে এসেছে। সেই হাহাকার শুষে নিতে জিনের আগমন। ব্যাপারটা ভীষণ সুন্দর। আপনি আমার ছেলে বন্ধুর মা, আপনার স্বামী আমার খুব ভালো বন্ধু ভাবি। আমি আশা রাখছি এমন কোনো কথা বলবেন না যেন আমি এবং আমার মেয়ে ভিতর থেকে আঘাতপ্রাপ্ত হই। জেহবের কথায় জিন দীর্ঘশ্বাস ছাড়লেন। সে শান্ত কণ্ঠে বললেন, আমি তের সাথে আমার জাঙ্কুকে বিয়ে দিতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে এই আসরে তের বিয়ে হবে। জিনের কথায় চমকে উঠল উপস্থিত সবাই। নিজের থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করবে জাঙ্কুক? জাঙ্কুকের মুখশ্রী কোনো পরিবর্তন হয়নি। সে আগের ন্যায় গম্ভীর মুখশ্রী করে দাঁড়িয়ে আছে। তের মুখশ্রী বদল এসেছে। সে বিস্ময় নয়নে জিনের দিকে তাকিয়ে আছে। জিহব কিছুক্ষণ ভাবলো। সে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি রাজি ভাবি। আপনার ছেলেকে বিয়ের জন্য রাজি করা। আমার ছেলে বিয়ের জন্য প্রস্তুত। আপনি তেকে রাজি করা। আমি এই বিয়ে করব না আব্বু। আমি নিজের থেকে 3 বছরের ছোট ছেলেকে কিভাবে বিয়ে করব? তের কথায় স্নিগ্ধ হাসলো জিন। তার হাসি দেখে বিরক্ত হলো তে। জিন তের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, নিজের থেকে ছোট ছেলেকে বিয়ে করা কি পাপ মা? তোমার আঙ্কেলের আমি 2 বছরের বড়, এই কথাটি কেউ জানে না। আজকে তোমাকে বললাম, তুমি তো বিয়েই করবে মা, পাপ তো করবে না। একটা ছেলে যদি তার থেকে 4-5 বছরের ছোট মেয়েকে বিয়ে করতে পারে, তাহলে তুমি কেন 3 বছরের ছোট ছেলেকে বিয়ে করতে পারবে না? বিয়ের পরে তোমাকে শ্বশুর বাড়িও যেতে হবে না। তুমি তোমাদের বাড়িতে থাকবে আর জাঙ্কুক আমাদের বাড়িতে থাকবে। জাঙ্কুকের যখন একটি ভালো চাকরি হয়ে যাবে তখন তোমাকে আমাদের বাড়িতে তুলে নিয়ে যাব। এখন সবকিছু তোমার উপরে নির্ভর করছে মা। তোমার অমতে কিছুই হবে না। তুমি রাজি থাকলে বিয়ে হবে, না থাকলে বিয়ে হবে না। জিনের কথায় উপস্থিত সবাই বিস্মিত হলো। তেও ভীষণ অবাক হলো। যেও আহত কণ্ঠে শুধালো, তুই আর অমত করিস না মা, এই বিয়েতে রাজি হয়ে যা। তে থমকালো। কোনো বাক্য কণ্ঠনালীতে এসে পৌঁছাচ্ছে না। সে ধরা কণ্ঠে বলল, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে আব্বু। নিজের থেকে 3 বছরের ছোট ছেলেকে কিভাবে বিয়ে করব আমি? আমি বিয়ে করলেও সমাজ কি আমাদের মেনে
মেনে নেবে? তুই বিয়ে না করলে সমাজ কি তোকে মেনে নেবে মা? সমাজ তো অনেক কিছুই চায়, তুই সমাজের সকল আবদার পূরণ করতে পারবি? তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমাকে অনেকটা অসম্মানিত হতে হবে মা। যার সাথে বিয়ে দেবে সে রাজি তো বাবা? তের কথায় যে হোক জাঙ্কুকের কাছে গেল, জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে শুধালো, তুমি আমার মেয়েকে বিয়ে করবে বাবা? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের শব্দ পুরুষ মানুষকে ঈদের আনন্দ দেয়, বিয়ে করতে পারলে বোধহয় পুরুষ মানুষ সবচেয়ে সুখী। সেখানে টিয়াপুর মতো সুন্দরী মেয়ে বউ হিসেবে পেলে কোনো কথাই নেই। আপনি একটি পরীর জন্য জিনের কাছে আবদার করতে এসেছেন, এত সুন্দর পরী পেলে জিন কি নাকচ করতে পারে? এমন লাল টুকটুকে বউ দেখে আনন্দে নাচতে ইচ্ছে করছে। আপনি কি আমার শ্বশুর হবেন আব্বা? জাঙ্কুকের কথায় লজ্জা পেল যেহো। ছেলেটা দারুণ দাম্ভিক, কিন্তু কথা বলে অসাধারণ, তা আজকে উপলব্ধি করতে পারলো যেহো। পেটে ক্ষুধা অনুভব করলে যেমন খাবারের গুরুত্ব বোঝা যায়, ঠিক তেমনি বিপদে পড়লে মানুষ চেনা যায়। যে ছেলেটাকে সে সহ্য করতে পারতো না, সেই ছেলেটাই তাকে আনন্দ দেওয়ার প্রয়াস চালাচ্ছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে তে এবং জাঙ্কুকের বিয়ে সম্পূর্ণ হয়েছে। তে অনবরত অশ্রু বিসর্জন দিয়েই যাচ্ছে। সে কিছুতেই জাঙ্কুককে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। মেনে নিবেই বা কিভাবে? যাকে এতদিন ছোট ভাই হিসেবে জেনেছে, তাকে কি আর হুটহাট স্বামী হিসেবে মানা যায়? তাও মানুষটা তার থেকে 3 বছরের ছোট। অনুভূতিরা শূন্য হয়ে গিয়েছে। শহরের অলিতে গলিতে বিবাহ মিছিল করছে। বাড়িতে প্রবেশ করে জাঙ্কুকের মস্তিষ্ক জ্বলে উঠল। সে আশেপাশের সবকিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। জাঙ্কুকের মতো শান্ত মানুষের হঠাৎ কি হয়ে গেল? সে কি এই বিবাহে খুশি নয়? জাঙ্কুকের ক্রোধের কারণ কেউ উদ্ধার করতে পারছে না। দিন ছেলের কাছে এসে শুধালো, জাঙ্কুক কি হয়েছে? তুমি এমন উন্মাদের মতো আচরণ করছো কেন? মায়ের প্রশ্নে জাঙ্কুক রাগান্বিত স্বরে শুধালো, বিয়ে করেছি বউ রেখে দূরে থাকার জন্য? তুমি আমার বউকে কেন বাপের বাড়ি রেখে আসলে? আমি তোমাকে 1 সেকেন্ড সময় দেব না। তুমি এক্ষুনি আমার বউ এনে দেবে। আমি এক মুহূর্ত বউ ছাড়া থাকতে পারবো না। হয় আমাকে বউ এনে দেবে, নয়তো বা আমাকে ঘর জামাই বানিয়ে দেবে। জাঙ্কুকের কথায় জিন বিস্ময় নয়নে ছেলের দিকে তাকালো। জীবন বাড়ির প্রতিটা মানুষের মুখে লাজুক হাসি। জাঙ্কুক সবাইকে উপেক্ষা করে বউ এনে দাও, বউ এনে দাও জপ করতে লাগলো। জিওপের পাশে বসে আছে জিন। জিন আহত দৃষ্টিতে জিওপের দিকে দৃষ্টিপাত করিয়াছে। জিওপ তা উপলব্ধি করতে পেরে ঠান্ডা মস্তিষ্কে শুধালো, আপনি আমাকে কিছু বলতে চাচ্ছেন ভাবি? জিওপের প্রতিটি বাক্য জিনের ভিতরটা নাড়া দিয়ে উঠল। সে আমতা আমতা করে বলল, আসলে একটাই তো ছেলে, বিয়ে দিয়েছি। সবাই চাইছে আপনার মেয়েটা আমাদের বাড়িতে 7টা দিন থাকুক। নতুন বউ বাড়ি না আসলে কেমন দেখায় আপনি বলুন? যেও বুঝলো জিনের কথাগুলো, তিনি জিনকে আশ্বস্ত করে বললেন, আপনি চিন্তা করবেন না, আমি মেয়েকে বুঝিয়ে আপনার বাড়িতে পাঠাচ্ছি। জানলার কাছে দাঁড়িয়ে রাতের নিস্তব্ধ আধার দেখতে মগ্ন ছিল তে। মনটা বিষণ্ণতায় ছেয়ে গিয়েছে। মনের শহরে অচলিত বিরামহীন মিছিল শুরু হয়েছে। তের ভাবনার মাঝে দরজাটা শব্দ করে জানান দিল কক্ষে কেউ প্রবেশ করেছে। তে দৃষ্টি দিয়ে দেখলো তার বাবা এসেছে। তের পরনে এখনো বিয়ের সাজসজ্জায় রয়েছে। মেয়েটার মুখশ্রী বহিঃপ্রকাশ ঘটছে, তার জীবনের সব রং সাদা হয়ে গেছে। জিওপ মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবার উপরে রাগ করেছিস মা? ভাগ্যের উপরে কারো হাত নেই আব্বু, তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ করো না। আমার ভাগ্যটা এত খারাপ কেন বলতে পারো আব্বু? ছোটবেলায় মাকে হারালাম, আজ আমার জন্য কোনো মাতা সন্তান হারালো, শেষে এসে একটা বাচ্চা ছেলেকে আমার বিয়ে করতে হলো। আমার ভীষণ কষ্ট হচ্ছে আব্বু, সহ্য করতে পারছি না। সবকিছু হারানোর যন্ত্রণা এতটা তীব্র হয় কেন আব্বু? মেয়ের বলা প্রতিটা বাক্য জিওপের বুকে ছিদ্র করে দিয়ে গেল। জিওপ কাঁদছে, মেয়ের অশ্রুকণাগুলো বাবার হৃদয়টা রক্তাক্ত করে দিচ্ছে। জিওপ দীর্ঘশ্বাস ছেড়ে শুধালো, জাঙ্কুকের মা এসেছে তোকে নিয়ে যেতে। ওনার একটা মাত্র ছেলের বউ তুই, ওনাদেরও আশা থাকতে পারে। তুই না করিস না মা, তুই 7টা দিন ওদের বাড়িতে থেকে আয়, তারপরে আমি নিজে তোকে নিয়ে আসবো। এমনটা তো কথা ছিল না আব্বু। আমি জানি এমনটা কথা ছিল না, কিন্তু ওদের দিকটাও তো আমাদের ভাবতে হবে। আমার যেতে ইচ্ছে করছে না আব্বু,
ওরা আমাদের জন্য এত বড় আত্মত্যাগ করলো, আর আমরা এইটুকু করতে পারবো না? তের ইচ্ছে না থাকা সত্ত্বেও জিনের সাথে যেতে হলো। যেমন বাড়িতে জাঙ্কুকে নিয়ে সবাই হাসাহাসি করছিল, এমন সময় তেকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো জিন। তেকে দেখেই জাঙ্কুক হার্টবিট মিস করলো। সে মুগ্ধ নয়নে তের দিকে তাকিয়ে আছে। তে মাথা নিচু করে জিনের পাশে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক আহত কণ্ঠে বলল, এই অবস্থায় মেয়েটাকে না নিয়ে আসলেও পারতে আম্মু। এমনিতেই মেয়েটার মনের অবস্থা ভালো না, সে বোধহয় একা থাকতে চেয়েছিল। তুমি কেন মেয়েটাকে কষ্ট দিতে গেলে? জাঙ্কুকের কথায় সবাই বিস্ময় নয়নি জাঙ্কুকের দিকে তাকালো। এই ছেলেটা এত পোল্টিবাজ হয়ে গেল কি করে? একটু আগেই বউ বউ করে মাথা খাচ্ছিল, হঠাৎ করেই সুর পাল্টে ফেললো। তের প্রথম জাঙ্কুকের কথা ভালো লাগলো, কেউ অন্তত তার মনের ব্যথা বুঝেছে। কিন্তু কাজের ছেলেটা আপু আপু বলে মাথা ঝালাপালা করে দিত, আর সেই ছেলেটা তাকে মেয়েটা বলে সম্বোধন করেছে। তুমি আমার সাথে আমার ঘরে এসো, তোমাকে আর কষ্ট করে এসব পড়ে থাকতে হবে না। জাঙ্কুকের কথায় লজ্জা পেল তে। বাড়ি ভর্তি মানুষের সামনে তার বরটাকে পক্ষে ডাকছে, ভাবা যায় এগুলো? তবে তের ক্লান্ত শরীরটা বিশ্রাম নিতে চাইছে, মন বলছে এগিয়ে যেতে, মস্তিষ্ক বলছে থেমে যেতে। তে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তখনই জিন বলল, তুমি জাঙ্কুকের সাথে যাও মা, আজকে অনেক রাত হয়ে গিয়েছে, কালকে সকালবেলা তুমি আত্মীয় স্বজনের সামনে আসবে। তে মাথা নাড়িয়ে জাঙ্কুকের সাথে জাঙ্কুকের রুমে গেল। জাঙ্কুকের রুমে এসেই তের মাথা জ্বলে উঠলো। এটা কোনো মানুষের রুম হতে পারে? তের মনে হচ্ছে এটা একটি আস্ত গোয়াল ঘর। তে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। তের পর্যবেক্ষণের মাঝে জাঙ্কুক শুধালো, তোমার কষ্ট হচ্ছে না তো? একটু হচ্ছে, তবে তুমি আমার থেকে দূরে থাকবা। আমি কি তোমার কোলে উঠে বসে আছি? জাঙ্কুকের কথায় জ্বলে উঠল তে। এই ছেলেটা সহজ হয়ে কথা বলতে পারে না, সে ছোট বলেই কোলে নিয়ে বসে থাকতে হবে নাকি? তে রাগান্বিত স্বরে বলল, বাচ্চা ছেলে একদম বেশি কথা বলবে না। তের বাক্যগুলো কানে আসতেই জাঙ্কুকের মাথা গরম হয়ে গেল। সে রাগান্বিত হয়ে বলল, আর একবার বাচ্চা বললে সত্যি কোলে উঠে বসে থাকবো। যে আমার পাটকাঠির মতো শরীর এক হাত রাখলেই মরমর করে ভেঙে যাবে। তুমি নিজের দিকে আর আমার দিকে তাকিয়ে দেখেছো কখনো? আমি তোমার থেকে কত লম্বা? তুমি আমার থেকে বয়সে বড় হলেও দেখতে আমাকে তোমার থেকে বড় লাগে। তে তাকিয়ে দেখলো, আসলে জাঙ্কুকের মুখশ্রীতে ঘন কালো চাপদারির জন্য জাঙ্কুকে একটু বয়স্ক লাগছে। তে চোখে অসহায়ত্ব ফুটে উঠল। শান্তশিষ্ট ছেলেটা হঠাৎ করে এতটা পাজি হয়ে গেল কি করে? তে গম্ভীর কণ্ঠে বলল, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আমি তোমাকে ছুঁয়েছি? এত নষ্ট মন মানসিকতা তোমার? ছি, বিয়ে হতে পারলো না, বরকে উস্কে দেওয়া শুরু করে দিয়েছো। আমাকে তোমার এত লোভী মনে হয়? শোনো, আমার এত তাড়া নেই, বুঝেছো? একটা থাপ্পড় দেব, মানুষ হয়ে যাবে। আমাকে দেখে তোমার বিড়াল মনে হয়? আমি তোমার বড় বোন হই, ভুলে যেও না। তিনবার কবুল বলে বর হিসেবে গ্রহণ করেছো, আমাকে ভাই বলতে তোমার লজ্জা করছে না? আমাকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? পরে যদি নিজে যেচে পড়ে জিনের কাছে আসে, জিন তো সুযোগের ফায়দা লুফে নেবেই। তোমার সাথে কথা বলা মানে সময় নষ্ট। স্বামীর সাথে রাগ করলেও সোয়াব পাওয়া যায়, আরো কিছু পাওয়া যায়, কিন্তু বলবো না। আমি তোমার মতো অসভ্য না, আমার লজ্জা শরম বলতে কিছু আছে, বুঝেছো? মরে গেলেও বিশ্বাস করবো না। আমার এখনো বাঁশরি হয়নি, বাচ্চা হয়নি। তুমি মরে গেলে আমার সব স্বপ্ন পূরণ কে করবে? তুমি কিন্তু বেশি কথা বলছো জাঙ্কুক। আল্লাহ কি মুখ দিয়েছে চুপ থাকার জন্য? তোমাদের বাড়িতে আসাই আমার ভুল হয়েছে। আসলে কেন? আমি কি তোমাকে আসতে বলেছি? তোমার মতো বেকার ছেলের কাছে আসার ইচ্ছেও আমার ছিল না। তোমার মতো ছেলের সাথে যার বিয়ে হবে তার কপাল পড়বে। আমার কোনো কিছু লাগলে তোমার বাবা মায়ের কাছে গিয়ে হাত পাতবো। মুহূর্তের মধ্যেই জাঙ্কুকের মুখশ্রী গম্ভীর হয়ে গেল। দুটি চোখ অসম্ভব রকম লাল হয়ে উঠল। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, মজা করা ভালো মেয়ে, তবে মজার নামে কারো ব্যক্তিত্বে আঘাত করা ভালো না। তোমার দায়িত্ব আমি ঠিক নিতে পারবো। দুদিন আগেও কি আমি জেনেছিলাম তোমার সাথে আমার বিয়ে হবে? যদি জানতাম অবশ্যই আমি কিছু করার চেষ্টা করতাম। আমি পুরুষ মানুষ, কাপুরুষ নই যে বাবার টাকায় তোমাকে খাওয়াবো। আমার গুছিয়ে উঠতে সময় লাগে, এতে বাবা মায়ের সামান্য সাহায্য নিতে পারি, তার
তার মানে এই নয় যে সারা জীবন একই রকম থাকবো। যখন থেকে তোমাকে বিয়ে করেছি তখন থেকে মস্তিষ্ক বলছে তোমার দায়িত্ব নিতে হবে। রাতের আধার কেটে গেলে কাজের খোঁজে দৌড়াতে হবে। আর তুমি বলছো আমার বাবা মায়ের কাছে হাত পাতবে। আমি থাকতে সেটা কখনোই হতে দেব না। প্রয়োজনে আমি কামলা খাটবো, মাস শেষে 2-3 হাজার টাকা হাতে ধরিয়ে দেব। তোমাকে সেটা দিয়ে চলতে হবে। এতে যদি তুমি সন্তুষ্ট না হও, আমি দিনরাত 24 ঘন্টা খাটবো। আমি তোমাকে কথার কথা বুঝিয়েছি, তুমি আবার সত্যি সত্যি ধরে নিও না। আমি শিক্ষিত ছেলে, 10,000-এর নিচে নিশ্চয়ই অর্থ পাবো না। দরকার পড়লে পুরোটা তোমার হাতে তুলে দেবো, আর নিজে বাবা মায়ের কাছে ভিক্ষা করব। তোমার দায়িত্ব নিতে পারলেই হয়েছে। আমারটা আমি আমার বাবা মার থেকে নিয়ে নেব। আমার উপার্জনের পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন নিব না। মানুষ একলা পেয়ে তো আর গাছে উঠতে পারে না। জাঙ্কুকের কথায় মুগ্ধ হলো তে। ছেলেটা দারুণ কথা বলতে জানে। তবে এই মুহূর্তে জাঙ্কুককে তার ভীষণ বিরক্ত লাগছে। হঠাৎ করে সব মুগ্ধতাকে আষাঢ়ের ঘন কালো মেঘের দল গ্রাস করে ফেললো। চাঁদ মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। ধরণীর বুকে হিমশীতল হাওয়া ছড়িয়ে পড়েছে। গাছের ডালগুলো বাতাসে হেলে দুলে পড়ছে। নিস্তব্ধতা জানান দিচ্ছে বৃষ্টি ধেয়ে আসছে। সময়ের সাথে তাল মিলিয়ে ঝড়ের বেগ প্রকোপ হতে শুরু করল। ঝড়ের বার্তা জানান দিতেই বিদ্যুতের বিচ্ছেদ ঘটলো। আলোয় আলোকিত কক্ষটা মুহূর্তের মধ্যে আধারে রূপ নিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই তের অন্তরাত্মা কেঁপে উঠল। সে শৈশব থেকেই ঝড় বৃষ্টিকে ভীষণ ভয় পায়। তে ভয়ে জড়সড় হয়ে বসে পড়ল। তেকে অস্থির হতে দেখে জাঙ্কুক শুধালো, কি হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? আমি কি ভয় পাবার মতো কোনো কাজ করেছি? তের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। তে দু হাতে নিজেকে আঁকড়ে ধরে রেখেছে। জাঙ্কুক চিন্তিত হলো, সে তো তেকে কোনোভাবে অসম্মান করেনি, তাহলে তে ভয় পাচ্ছে কেন? জাঙ্কুক আবার শুধালো, তুমি কথা বলছো না কেন? আমি ঝড় বৃষ্টি ভয় পাই। তের কথা শুনে জাঙ্কুক শব্দ করে হেসে উঠল। এতক্ষণে জাঙ্কুকের অশান্ত বুকটা শান্ত হলো। জাঙ্কুক উঠে তের পাশে বসলো। তে রক্তিম দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু জাঙ্কুক আধারে তা দেখতে পেল না। জাঙ্কুক নিজের ফোনের আলো জ্বালিয়ে বলল, তুমি নাকি আমার থেকে বড়, সামান্য ঝড় বৃষ্টি ভয় পাও? আমাকে তো খুব কথা শোনাতে এখন নিজেই বাচ্চাদের মতো আচরণ করছো। তুমি যেমন কুকুর ভয় পাও, ঠিক তেমনি আমি ঝড় বৃষ্টি ভয় পাই। কারোর দুর্বলতা জেনে হাসা উচিত নয়। তে বেশ সিরিয়াস হয়ে গিয়েছে। জাঙ্কুক কোনো বাক্য উচ্চারণ না করে স্তব্ধ হয়ে বসে রইল। দুজনের নিস্তব্ধতা বুঝি মেঘমামার সহ্য হয়নি, তাই তো সে বিকট শব্দে গর্জে উঠল। তের মুখশ্রীতে মা শব্দ উচ্চারণ করে জাঙ্কুককে আলিঙ্গন করল। জীবনে প্রথম কোনো মেয়ের স্পর্শ পেয়ে জাঙ্কুকের হৃদয় ক্রিয়ার কার্যক্রম বন্ধ হয়ে গেল। অনুভূতিরা অদ্ভুতময় জেগে উঠেছে। এই অনুভূতির সাথে পরিচিত নয় জাঙ্কুক, তবে তার এই অনুভূতি ভীষণ ভালো লাগছে। মন বলছে বৃষ্টি না থামো, ঝড় আরো বাড়ো, মেঘ দ্বিগুণ গর্জন করে উঠুক। কিন্তু তার আশায় পানি ঢেলে দিয়ে 10 মিনিট পর পরিবেশ শান্ত হলো। পরিবেশ শান্ত হতেই তে জাঙ্কুকের থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। জাঙ্কুক এখনো ঘোরের মধ্যে বসে আছে। তে অন্য পাশ হয়ে দ্রুত শুয়ে পড়ল। 15 দিন পরে তে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছে। তখনই জাঙ্কুক বাইক নিয়ে এসে তের সামনে দাঁড়ালো। জাঙ্কুককে দেখে বিরক্তিতে মুখ কুঁচকে এলো তে। জাঙ্কুক কালো সানগ্লাস পরে বেশ ভাব নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। তে গাড়িতে উঠছে না দেখে সে নিজেই শুধালো, গাড়ির জন্য দাঁড়িয়ে আছো? আজকে আর গাড়ি পাবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসছি। আমি তোমার সাথে যাব না। আমার সাথে গেলে আমি তোমাকে খেয়ে ফেলবো নাকি? তুমি আমার সাথে গেলে সবাই জানতে চাইবে তুমি আমার কে হও। তখন আমি সবাইকে কি বলবো? যা সত্যি তাই বলবে। তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? আমার মাথা খারাপ হতে যাবে কেন? তুমি আমার বউ হও, এটা আমি সবার সামনে বলতে পারবো। তাহলে আমি তোমার স্বামী হই, এটা কেন তুমি সবার সামনে বলতে পারবে না? তোমাকে অপমান করতে চাইছি না, তাই চুপচাপ আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসো। বাক্যগুলো শেষ করে
তে জাংকুকের কাঁধে হাত রেখে বসলো। জাংকুকের সমস্ত শরীর অদ্ভুতভাবে শিউরে উঠলো। এই রমণীর ছোঁয়ায় জাদু আছে, নয়তো এই রমণীর ছোঁয়া শরীরে লাগলেই ভিতরটা বাজেভাবে এলোমেলো হয়ে যায়। শহরের কোলাহলপূর্ণ পরিবেশে তের দৃষ্টি স্থির হলো একজন সুদর্শন পুরুষের উপর। মুহূর্তের মধ্যে তের বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। তে ভয়ঙ্কর রকমের অবাক হয়েছে, তার সমস্ত মুখশ্রী বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। তে চেঁচিয়ে বলল, জাংকুক, গাড়ি থামাও, আমি কাইকে দেখতে পেয়েছি। তের কথাগুলো কানে পৌঁছাতেই জাংকুকের বুকের মধ্যে ধক করে উঠল। চোখ অসম্ভবভাবে রক্তিম বর্ণ ধারণ করলো। জাংকুকের ভেতরে অস্থিরতার ঝড় বেড়ে চলল। জাংকুক চোয়াল শক্ত করে বলল, কাই মারা গিয়েছে। মৃত মানুষ কিভাবে শহরের বুকে আসবে? মৃত মানুষের ঠাই কবরে, ধরনের বুকে নয়। তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আমাকে তুমি যেতে দাও, না হলে আমি গাড়ি থেকে লাফ দেব। আমার কাইয়ের সাথে অনেক কথা আছে। কাই কেন আমার সাথে ছলনা করলো? কাই যদি বেঁচেই থাকে তাহলে সেদিন বিয়েতে কেন আসেনি? তের প্রতিটা কথা জাংকুকের হৃদস্পন্দনের গতিবেগ বাড়িয়ে দিচ্ছে। জাংকুকের সমস্ত মুখশ্রী আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। জাংকুক দ্রুত সামনের দিকে অগ্রসর হতে চাইল, কিন্তু তে জাংকুকের হৃদয়টা রক্তাক্ত করে দিয়ে বাইক দিয়ে লাফ দিল। গাড়ির স্পিড অল্প থাকায় তে খুব একটা ব্যথা পায়নি, তবে হাত পায়ের চামড়া কিছুটা উঠে গিয়েছে। জাংকুক গাড়ি থামিয়ে দৌড়ে তের কাছে এলো। সে অস্থির হয়ে শুধালো, তোমার কিছু হয়নি তো তে? জাংকুকের অশান্ত মুখে তে ডাকটা বুকে এসে লাগলো। তার প্রতি জাংকুকের এতটা কেয়ারিং কেন? এটা কি শুধু দায়িত্ববোধ, নাকি এর ভিতরে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? জাংকুকের এলোমেলো মুখশ্রী পাষাণ রমণীর হৃদয় কাবু করতে পারল না, অথচ এই মুখশ্রীতে একটু অস্থিরতা দেখার জন্য কত শত রমণী অপেক্ষা করে। তে রাগান্বিত হয়ে বলল, আমি তোমাকে গাড়ি থামাতে বলেছিলাম, তবুও তুমি গাড়ি থামাচ্ছিলে না কেন? তোমাকে আমি বললাম আমি কাইকে দেখেছি, তবুও তুমি আমার কথা বিশ্বাস করলে না কেন? কাইকে তুমি খুব ভালোবাসো? জাংকুকের প্রশ্নে হকচকিয়ে যায় তে। সে কাইকে ভালোবাসে না, তবে কাইয়ের থেকে অনেক কিছু জানার আছে। কাই যদি বিয়েতে রাজি না থাকতো তবে তাকে মিথ্যে স্বপ্ন কেন দেখালো? সে কাইকে ভালোবাসেনি ঠিকই, কিন্তু কাইকে নিয়ে একটু হলেও মনে স্বপ্ন বুনেছিল। তের নীরবতায় জাংকুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দিল। জাংকুক আবার শুধালো, তুমি যদি কাইকে ভালোবাসো তাহলে আমি নিজ থেকে তোমাকে কাইয়ের হাতে তুলে দেব। জাংকুকের কথায় তের সমস্ত মুখশ্রী চকচকে করে উঠল। সে উদ্বিগ্ন হয়ে শুধালো, তুমি সত্যি কথা বলছো? তুমি আমার সাথে কাইয়ের দেখা করিয়ে দিবে? তুমি নিজেই তো কাইয়ের সাথে দেখা করতে চাইছো। বাচ্চা মেয়েদের মতো কান্না করো না বাবু। আমি তোমাকে বিকেলে কাইয়ের কবরের কাছে নিয়ে যাব। তারপর তুমি দিনভর অশ্রু বিসর্জন দেবে আর বলবে, ওগো তুমি আমাকে রেখে কেন চলে গেলে? জাংকুকের কথায় জ্বলে উঠল তে। সে এই অসভ্য ছেলেটাকে সত্যি বিশ্বাস করেছিল, আর এই অসভ্য তাকে নিয়ে মজা লুটছে। তের ভিতরটা অদ্ভুতভাবে হাহাকার করে উঠল। তাকে বোঝানোর মতো ধরনের বুকে কেউ নেই। অজানা এক শূন্যতা তার ভিতরটাকে বিষণ্ণ করে তুলেছে। তে উঠে দাঁড়ালো। জাংকুক তেকে নিয়ে ভার্সিটিতে না গিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে এসে তের মন মস্তিষ্ক বিষণ্ণ হয়ে গেল। সে যতক্ষণ জাংকুকের সাথে থাকে সময়গুলো অদ্ভুতভাবে ভীষণ সুন্দর কাটে। হৃদয় জুড়ে অনুভূতি বিচরণ ঘটে, কিন্তু ছেলেটার থেকে দূরে সরলেই বিষাদে মনটা গ্রাস করে ফেলে। তে উপলব্ধি করতে পারছে সে ছেলেটার প্রতি বাজেভাবে দুর্বল হতে শুরু করেছে। নিজের দুর্বলতার কথা স্মরণ করে একটি দীর্ঘশ্বাস ছাড়ল তে। সুপ্ত অনুভূতিগুলো মেঘের আড়ালে লুকিয়েছে। এরই মধ্যে কাই তের ফোনে ফোন দিয়েছে। তের সমস্ত শরীর ধীর গতিতে কম্পন সৃষ্টি করেছে। তের নিষ্পলক চাহনিতে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে আছে। হঠাৎ করে ভিতরটা কুগিয়ে উঠল। জাংকুকের কথা ভীষণ মনে পড়ছে। সে কাইয়ের সাথে কথা বলেছে, সেটা যদি জাংকুক জেনে যায়। আজকাল জাংকুক সমস্ত মস্তিষ্ক জুড়ে বিচরণ করে। সে ভেবে পায় না বাচ্চা ছেলেটার প্রতি তার মন এত দুর্বল হয়ে গেল কি করে। তে দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা কানে ধরলো। ওপার প্রান্ত থেকে কারো অস্থির কণ্ঠস্বর ভেসে এলো, তে
আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। অনেক মিথ্যের আড়ালে সত্য মাটি চাপা পড়ে গিয়েছে। তুমি কবে আমার সাথে দেখা করবে? তে থমকালো। হৃদয় জুড়ে অস্থিরতা বিরাজমান করছে। মনের কোণে হাজারো প্রশ্ন ঢলে পড়ছে। তে উদ্বিগ্ন হয়ে শুধালো, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু জাঙ্কুক আমার কথা বিশ্বাস করেনি। আমি ভুল ছিলাম না, আমি জানতাম তুমি বেঁচে আছো। জাঙ্কুকের কথাটি কানে আসতে সমস্ত মস্তিষ্ক ঝনঝন করে উঠল। সমস্ত মন জুড়ে ঘৃণার আনাগোনা শুরু হয়ে গেল। কাই চোয়াল শক্ত করে শুধালো, তুমি আমার সাথে কবে দেখা করবে সেটা বলো। জাঙ্কুক অনুমতি না দিলে কিভাবে দেখা করব? মুহূর্তের মধ্যে কায়ের মস্তিষ্ক টকবক করে উঠল। মেয়েটার মস্তিষ্ক জুড়ে শুধু জাঙ্কুক আর জাঙ্কুক। ছেলেটা জাদু জানে নাকি? তীর মতো মেয়ের হৃদয় প্রবেশ করে ফেলেছে। তুমি যদি আমার সাথে দেখা না করো, তাহলে লিসাকে আমি খুন করে ফেলবো। তুমি যদি ভুলেও কাউকে বলার চেষ্টা করেছো, তাহলে লিসার সাথে সাথে জাঙ্কুকের জীবনটাও অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। কাইয়ের বাক্যগুলো তের অন্তরাত্মা কাঁপিয়ে তুলল। এই কাইয়ের সাথে সে পরিচিত নয়, তবে কি কাই বাইরে যা দেখায় তার ভিতরে অন্য রহস্য লুকিয়ে আছে? সমস্ত মস্তিষ্ক অকেজ হয়ে আসলো তে। আজকে তার নিজেকে ভীষণ দিশেহারা লাগছে। পার্কের এক কোণে দাঁড়িয়ে আছে কাই আর তে। কাইয়ের সমস্ত মুখশ্রী গম্ভীর হয়ে আছে। তে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আজকে তার কাইকে ভীষণ ভয় লাগছে। কাইয়ের মাঝে আগের মতো সুন্দর অনুভূতি খুঁজে পাচ্ছে না তে। কাই গম্ভীর কণ্ঠে শুধালো, জাঙ্কুককে ডিভোর্স দিতে হবে। কবে দেবে তাই বলো। অসম্ভব, আমি জাঙ্কুককে কখনোই ডিভোর্স দেব না। এতটুকু ছেলের সাথে সংসার করবে তোমার লজ্জা করছে না? লজ্জা করবে কেন? তুমি বেঁচে থেকেও আমাকে বিয়ে করতে আসোনি। ওই ছেলেটা আমার খারাপ সময় আমার পাশে থেকেছে, আমার মন ভালো রাখার চেষ্টা করেছে। এমন একটা মানুষকে ভালো না বেশে থাকা যায়? আমাকে বিয়ে না করলে লিসাকে মেরে ফেলবো। কাইয়ের কথা শেষ হতে না হতেই জাঙ্কুক পেছন থেকে কাইয়ের চুল হাতের মুঠোয় পুরে নিয়ে বলল, লিসাকে মারার মতো অবস্থায় থাকলে তো মারবি। জাঙ্কুককে দেখে চমকে উঠল তে। তে দ্রুত জাঙ্কুকের থেকে কাইকে সরিয়ে দিয়ে শুধাল, তুমি এখানে কেন এসেছো? জাঙ্কুকের সমস্ত মুখশ্রী ভয়ঙ্কর ভাবে রক্তিম বর্ণ ধারণ করেছে। তে জাঙ্কুককে এমন রেগে যেতে আগে কখনো দেখেনি। জাঙ্কুক রাগান্বিত হয়ে বলল, সব কৈফিয়ত তোমাকে দিতে হবে? তুমি এখানে আসার আগে আমাকে বলে এসেছিলে বিয়ের পরে পরকীয়া করতে চাও। আমার বাড়ির বউ হয়ে এসব করতে পারবে না। তোমার যদি এসব নষ্টামি করতে হয়, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে করবে। জাঙ্কুকের কথা শেষ হবার সাথে সাথেই তে জাঙ্কুকের গালে থাপ্পড় বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় জাঙ্কুক স্তব্ধ হয়ে গেল। তে চেঁচিয়ে বলল, তুমি আমার কে হও? তোমাকে আমার সব বিষয়ে মাথা ঘামাতে কে বলেছে? তুমি কোন সাহসে কাইয়ের গায়ে হাত দিয়েছো? তোমার জন্য যদি লিসার কিছু হয়ে যায়, তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। জাঙ্কুক তাচ্ছিল্য করে বলল, সুগা, তোর বোন কি জানে না এই পার্কে শরীর বিক্রি হয়? তোর বোনের শরীর বিক্রি করার এত তাড়া? সে আমাকে বললেই পারতো, আমি তাকে দ্বিগুণ টাকা দিয়ে কিনে নিতাম। আমার বাপের টাকার অভাব পড়েছে নাকি? শুধু শুধু রোদে পুড়ে পায়ে হেঁটে তোর এই বোনের জন্য ইনকাম করতে যাই। সুগা নিম্নকণ্ঠে বলল, আপু, তুমি এখানে কেন এসেছো? কাই লিসাকে তুলে নিয়ে এসেছে, সেজন্য আমাকে এখানে আসতে হয়েছে। তুমি চিন্তা করো না, লিসা ভালো আছে। জাঙ্কুক লিসাকে বাড়িতে দিয়ে এসেছে। কাই ভালো ছেলে না। কাইয়ের সাথে জাঙ্কুকে বিশাল ঝামেলা চলছে। কাই কোনো কারণে জাঙ্কুকে ভয় পায়, সেজন্য সে তোমাকে কাজে লাগিয়ে জাঙ্কুকে কাবু করতে চেয়েছিল। তুমি জাঙ্কুককে বাজেভাবে রাগিয়ে দিয়েছো। জাঙ্কুক তোমাকে ভীষণ ভালোবাসে আপু। তোমাকে পাওয়ার জন্য ও যতদূর যেতে হয় গিয়েছে, কিন্তু তুমি ওর ভালোবাসার মূল্যটা দিলে না। আমি জানি না জাঙ্কুক আজকের পরে তোমার সাথে সম্পর্ক রাখবে কিনা, তবে তুমি জাঙ্কুককে ভেঙে চুরে চুরমার করে দিয়েছো। তুমি এমনটা না করলেও পারতে আপু। তার মানে জাঙ্কুক কাইকে বিয়ের দিন সরিয়েছিল না? তাহলে বিয়ের দিন কাই হোটেলে মেয়েদের নিয়ে মস্ত ছিল, আর কাইয়ের মৃত্যুর খবরটা জাঙ্কুকে ছড়িয়েছে। না হলে সে তোমাকে বিয়ে করতে পারতো না। তোমাকে পাওয়ার জন্য যে মানুষটা পুরো পৃথিবীর সাথে লড়াই করলো, আর তুমি তাকে আঘাত করলে আপু। পুরো পৃথিবী মানে জাঙ্কুকের পরিবার তোমাকে মেনে নেবে না। শুধুমাত্র জাঙ্কুকের জেদের কাছে তারা হার মেনে গিয়েছে। তোমাকে পাবার
আশায় গুনে গুনে 3 দিন জাঙ্কুক না খেয়েছিল। এসব কথা আমাকে আগে কেন বলিসনি? জাঙ্কুকের নিষেধ ছিল। জাঙ্কুকে দেখতে যতটা আলাবোলা মনে হয়, ভিতর থেকে ও তার চেয়েও বেশি ভয়ঙ্কর। তাদের কথোপকথনের মধ্যেই পুলিশ এসে কাইকে ধরে নিয়ে গেল। জাঙ্কুক বিলম্ব করলো না, দ্রুত স্থান ত্যাগ করলো। তে অসহায় দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে মস্ত বড় ভুল করে ফেলেছে জাঙ্কুকে কষ্ট দিয়ে। জাঙ্কুকে রাত সে কিভাবে ভাঙাবে? তে নববধূ সাজে নিজেকে সাজিয়ে তুলেছে। তের মানিয়ে নেওয়াটা সবাইকে করেছে মনোমুগ্ধ। জাঙ্কুকের সমস্ত কক্ষ পুষ্প দিয়ে সজ্জিত করা হয়েছে। বিষণ্ণ মন নিয়ে কক্ষে প্রবেশ করলো জাঙ্কুক। সমস্ত কক্ষ আধারে ছেয়ে আছে। তা দেখে মুহূর্তের মধ্যে মস্তিষ্ক উত্তপ্ত হয়ে গেল। চাঁদের আলো ব্যালকনির দরজাতে এসে পড়েছে। জাঙ্কুক আলো অনুসরণ করে ব্যালকনির দিকে অগ্রসর হলো। জাঙ্কুক ঘর ত্যাগ করতেই সমস্ত ঘর মোমবাতির আলোতে আলোকিত হয়ে উঠল। জাঙ্কুক উপলব্ধি করতে পারলো কক্ষে কেউ এসেছে। তে ব্যালকনিতে এসে জাঙ্কুককে পেছন থেকে আলিঙ্গন করল। জাঙ্কুকের সমস্ত শরীর শিউরে উঠল। এই আলিঙ্গনে কিছু তো একটা আছে। এই মেয়েটার আলিঙ্গন করলে ভেতরটা ভালোবাসার মোহ জেগে ওঠে। কিন্তু এখন ভালোবাসার মোহে মোহান্বিত হবার সময় নেই। তাকে শক্ত থাকতে হবে। মেয়েটা তাকে ভেতর থেকে আঘাতপ্রাপ্ত করেছে। এত সহজে মেয়েটাকে সে মাফ করবে না। কিন্তু অনুভূতিরা তা মানতে নারাজ। মাফ করে দাও বলে মিছিল শুরু করে দিয়েছে। জাঙ্কুক তেকে সরাতে চাইলে তে আরো শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরল। জাঙ্কুকের সমস্ত শরীর অবশ্যই আসছে। তার কথা বলার শক্তি ক্ষয় হতে শুরু করে দিয়েছে। তবুও সে কপট রাগ দেখিয়ে বলল, তুমি আমাদের বাসায় কি করতে এসেছো? তোমার কাছে এসেছি। কেন এসেছো? আমি আমার স্বামীর বাড়িতে আসতেই পারি। তের বলা প্রতিটি বাক্য জাঙ্কুকের মুখশ্রীতে তাচ্ছিল্য ফুটিয়ে তুলল। জাঙ্কুকের ভিতরটা হাহাকার করে উঠল। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। বাচ্চা ছেলের মুখে এত বড় বড় কথা মানায় না। একদম বাচ্চা বলবে না। তুমিও একদম বাজে কথা বলবে না। আমি তোমার বিয়ে করা বউ। আমাকে বিয়ে করার সময় মনে ছিল না? তোমাদের মতো ছেলেদের আমার ভালো করেই জানা আছে। এরা আবেগের বশে বড় মেয়েকে বিয়ে করবে। 2 দিন যেতে না যেতে অপছন্দ হয়ে গেলাম। তুমি কেন অপছন্দ হয়েছো সেটা আমার থেকে তুমিই ভালো জানো। তোমাকে অপছন্দ হবার কোনো কারণ আমার কাছে ছিল না, কিন্তু তুমি কারণটা তৈরি করে দিয়েছো। তোমার সাথে আমি কথা বলতে চাইছি না। তুমি আমার কক্ষ থেকে বের হয়ে যাও। আমি একা থাকতে চাই। আমার হৃদয়ে অস্থিরতার ঝড় তুলে দিয়েছো। আমি এতটা অশান্ত থাকবো আর তুমি শান্ত থাকবে, এটা তো আমি হতে দেব না। দরকার পড়লে তোমাকেও অশান্ত করে দিয়ে পালাবো। আমি তোমাকে অসম্মান করতে চাই না। তাহলে সম্মান করো। তোমাকে সম্মান করার জন্য কাই আছে। কাইকে সরিয়ে দেওয়ার জন্য তুমি আছো। তের বলা বাক্যগুলো জাঙ্কুকের হৃদয় ভয়ঙ্করভাবে কাঁপিয়ে তুলল। জাঙ্কুক কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। তে জাঙ্কুকের পিঠে নরম আবেশে মস্তিষ্ক ঠেকিয়ে রেখেছে। জাঙ্কুক তেকে নিজে থেকে সরিয়ে নিল। জাঙ্কুক কক্ষে যাবে এমন সময় তে বলল, অবহেলাই যদি করবে তাহলে ভালোবেসেছিলে কেন? তুমি আমার ভালোবাসার মূল্য দাওনি। আমি কি কারোর সাথে পালিয়ে চলে গিয়েছি? তার থেকেও বড় আঘাত তুমি আমার হৃদয় করেছো। আমি আর এমন ভুল করব না। ক্ষমা করে দাও জাঙ্কুক। আমি ক্ষমা করার কে? তে তের ভিতরটা কেঁপে উঠল। জাঙ্কুক যখনই তার নামটা উচ্চারণ করে তখনই ভেতরটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। তে মলিন কণ্ঠে বলল, চলে যেতে বলছো? তোমাকে ধরে রেখেছি। আচ্ছা থাকো, চলে গেলাম, আর আসবো না। এত শাস্তে কে বলেছিল? তে চলে যাচ্ছিল। জাঙ্কুকের বলা কথা শুনে থেমে যায়। জাঙ্কুক তার দিকে নজর দিয়েছে। তার মানে তার সাজসজ্জা সার্থকতা পেয়েছে। তে অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তের দিকেই তাকিয়ে আছে। তের ভিতরে অস্থিরতার ঝড় বইতে শুরু করে দিয়েছে। জাঙ্কুক তের কাছে এগিয়ে এসে তের চোখের পানিটুকু মুছে দিল। তেকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, তুমি আমায় এত কষ্ট কেন দাও? আমি ইচ্ছে করে কষ্ট দেইনি।
আমি তোমাকে বলেছিলাম তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবে, দুজনে মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু তুমি আমার কথা শোনোনি, জেনে বুঝে তাইয়ের কাছে গিয়েছো। তাই ছেলেটা একদমই ভালো নয়। যদি ভালো হতো তাহলে আমি তোমাদের মাঝে আসতাম না। জাঙ্কুকের শেষ কথাটি শুনে তের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। অদ্ভুতভাবে অন্য কারো কথা বলাতে তার দম বন্ধ হয়ে আসছে। তে মলিন কণ্ঠে বলল, আমি লিসাকে অনেক ভালোবাসি। আমি মায়ের আদর পাইনি। আমি জানি মা ছাড়া দুনিয়াটা কতটা কঠিন। লিসাকে বাবা রাস্তায় পেয়েছিল, ছোট্ট একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিয়েছিল। নিজ হাতে লিসাকে বড় করেছি। সেই বাচ্চা মেয়েটার বিপদের কথা শুনে আমি কিভাবে চুপ থাকতাম বলো? আমি তোমাকে চুপ থাকতে বলিনি। আমি নিজেও লিসাকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসি। তাই সবসময় তোমাদের নজরে নজরে রাখতাম। কখন জানি কাই এসে তোমাদের ক্ষতি করে দেয়। আমার চিন্তা সার্থক হয়েছে। কাই সত্যি লিসাকে তুলে নিয়ে গিয়েছিল। আমি লিসাকে উদ্ধার করেছি। তবে তোমাকে কাইয়ের সাথে নিষিদ্ধ পার্কে দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমার ভেতরে সে কি অসহায় যন্ত্রণা করছিল। আমি তোমাকে অন্য পুরুষের সাথে সহ্য করতে পারছিলাম না। তে আমার ভিতরটা যে জ্বলে পড়ে যাচ্ছিল। তাই তোমাকে আঘাত দিয়ে কথা বলে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দিও। আমার কথায় তুমি কষ্ট পেও না। তে তুমি একবার আমাকে ভালোবেসে দেখো। আমি তোমার সব কষ্ট মুছে দেব। আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না। আমি শুধু জানি তোমার সাথে আমার থাকতে ভালো লাগে। তোমাকে আমার ভয় লাগে না। আমি কোনো কাজ করার আগে তোমার কথা ভাবি। তুমি কষ্ট পেলে আমার মস্তিষ্ক ঝলসে যায়। আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। আমাকে একটু সুযোগ দাও। পৃথিবীর সব ভালোবাসা আমি তোমাকে এনে দেব। তের কথায় জাঙ্কুকের হৃদয় শীতল হলো। ভিতরটায় সুপ্ত অনুভূতিতে ভরে গিয়েছে। বিষাদরা ছন্দ তুলে পালিয়েছে। হাহাকারগুলো সুখ এসে শুষে নিয়েছে। জাঙ্কুক তের ললাটে চুমু খেয়ে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি তে। তোমাকে ভালোবাসতে বাসতে এত দূর এসেছি। তুমি যদি আমাকে ভালোবাসার সুযোগ না দাও তাহলে জ্বলতে জ্বলতে এখানেই শেষ হয়ে যাব। আমাকে এত দ্রুত শেষ হয়ে যেতে দিও না। আমার মতো এত মায়া করে তোমাকে কেউ চাইবে না। আমি তোমার মায়ায় আবদ্ধ হয়েছি। ছায়া কখনো পিছু ছাড়ে না, আর মায়া কখনো ভোলা যায় না। এই যে তোমার জন্য মনের গভীরে অনুভূতি বাড়তে শুরু করেছি, এই অনুভূতি মৃত্যুর আগ পর্যন্ত বাড়তেই থাকবে। তুমি কি আমাকে তোমার অর্ধাঙ্গী হিসেবে গ্রহণ করবে? তোমাকে গ্রহণ করার জন্য কত যুদ্ধ করলাম। এত সুন্দর করে নিজের সর্বনাশ করতে এসেছো। এতক্ষণে আমার সর্বনাশ তো হয়েই গিয়েছে। আমার সর্বনাশ করার শাস্তি তোমাকে পেতেই হবে জান। জাঙ্কুকের কথায় তে খিলখিল করে হেসে উঠল। তের হাসি প্রতিধ্বনিত হলো চারদিকে। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সেই যে তোমাকে যেদিন প্রথম জড়িয়ে ধরেছিলাম, সেদিনের জড়িয়ে ধরায় ভালোবাসার মোহ জেগে উঠেছিল। সেই মোহ আজও কাটাতে পারিনি। আমি যদি সেই মোহের অতল গভীরে তলিয়ে যাই তবে কি আমাকে শাস্তি গ্রহণ করতে হবে? তে কথা বলে না, নীরবতায় প্রণয়ের আভাস দিয়ে যাচ্ছে। জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে বিছানার কাছে চলে গেল। তেকে শুয়ে তার চোখে নিজের অধর ছোঁয়াল। তে অস্পষ্ট স্বরে বলল, জাঙ্কুক, বাচ্চা মুখ, বাচ্চা বাচ্চা বললে কিন্তু বাচ্চা খাবার খাওয়া শুরু করে দেবে জান। তে আর কথা বলতে পারলো না। জাঙ্কুকের নিঃস্বার্থ কণ্ঠে মাতোয়ারা হয়ে উঠল তে। জাঙ্কুকের ছোঁয়া বিচরণ করছে তে সমস্ত শরীর। কিছু সময়ের ব্যবধানে চার দেয়ালে আবদ্ধ কক্ষে প্রেমের মহাপ্রলয় ঘটে গেল। ভালোবাসা পরিপূর্ণ হয়ে উঠল সমস্ত ধরনে। সুখানুভূতিতে পূর্ণতা পেল দুটি প্রেমিক হৃদয়। নিস্তব্ধ কক্ষ তাদের প্রণয়ের সাক্ষী হয়ে রইল। How you don't know how to keep your business clean? Mommy, I know that it's ended up. And the money's up. Doing something unholy. He's up like my সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো গল্পে। ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।